16। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি তোমাদের মধ্য থেকে প্রিয়াঙ্কা আমাকে পাঠিয়েছে এবং প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এখানে প্রিয়াঙ্কা মায়ের ভূমিকায় থাকবে আর প্রিয়াঙ্কার ছেলে সলিল কুমার থাকবে হচ্ছে ছেলের ভূমিকায়। তো তাহলে চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি চমৎকার সেই প্রিয়াঙ্কার লেখা সেই ভিডিওটি। তাহলে চলো শুরু করি। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, কেননা তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি উৎসাহ পাই এ ধরনের ভিডিও তৈরিতে। তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে জানাও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তাহলে চলো শুরু করি। আমার নাম প্রিয়াঙ্কা। আমি একজন মধ্যবয়স্কী নারী। আমার ছেলের নাম সলিল কুমার। সলিল বরাবরই আমাকে বলে ও আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে, কিন্তু আমার খুব একটা সাহস হয় না, কেননা ও নতুন নতুন গাড়ি চালানো শিখেছে আর যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে এই ভয়ে। কিন্তু গত পরশু দিনকের ব্যাপারটাই পুরো আলাদা ছিল। সকালবেলা টের পেলাম, ওই দিন সকালবেলা আমি হঠাৎই একটা ফোন কলে আমার ঘুম ভাঙলো। আমি ফোনটা ধরতেই আমার মনটা যেন বিষণ্ণতায় ভরে উঠল। শুনতে পেলাম বাবা মারা গেছে। মানে আমার ছেলে রাহুলের, সলিল কুমারের মানে আমার ছেলে সলিল কুমারের দাদু। আমি তাড়াতাড়ি করে সলিলের রুমে গেলাম, গিয়ে দেখলাম সলিল পুরো তাঁবু টাঙিয়ে ঘুমাচ্ছে একদম বেহুশের মতো। আমি সলিলকে দেখে আসলে এই মোমেন্টে আমি ওকে আসলে জাগানো উচিত কিনা সেটা আমি জানি না। তারপরেও আমি চেষ্টা করছিলাম যাতে সলিল আমার ডাকে ঘুম থেকে ওঠে। আমি ওর দরজায় কয়েকবার নক দিলাম, বললাম, সলিল তাড়াতাড়ি ওঠ, সলিল তাড়াতাড়ি ওঠ, তোর দাদু নেই, তোর দাদু মারা গিয়েছে, তাড়াতাড়ি ওঠ বাবা। সলিল যেন আমার এমন কথা ঘুমের মধ্যখানে শুনে ভূত দেখার মতন একদম লাফ দিয়ে উঠে বলল, কী বলছো মা, দাদু মারা গেছে? ওর অন্য কোনো দিকে কোনো ধরনের হুঁশ ছিল না। আমি এবার সলিলকে বললাম, হ্যাঁ তোর দাদু মারা গেছে, তাড়াতাড়ি করে আয়। ও কোনোভাবে রেডি হয়ে তাড়াহুড়ো করে নেমে পড়ল। বলল, মা তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আমিও কয়েকটা জামা কাপড় ব্যাগে নিয়ে বাসার মধ্যে যে অবস্থায় ঘুমিয়েছিলাম সেই অবস্থাতেই আমি উঠে পড়লাম গাড়িতে, কেননা মাথায় কোনো কিছুই কাজ করছিল না। আর এই মাথায় কাজ না করার সুযোগটাই আমার ছেলে সলিল কুমার নিয়ে নিল। সলিলকে আমি অনেকবার ফোন দিয়ে বললাম, আর কত লেট হবে, তোর থেকে তো আমার লেট হওয়ার কথা, বরঞ্চ এখন তুই এত লেট করছিস, বাবা তাড়াতাড়ি আয়। এবার সলিল আমাকে বলল, মা আমি এসে পড়েছি, তুমি আর চিন্তা করো না। সলিল এবার গাড়িতে স্টার্ট দিল। আমাদের বাবার বাড়ি যেতে অনেক সময় লাগবে, প্রায় 6 ঘন্টার পথ। আমি সলিলকে বললাম, সলিল রাস্তায় যদি কোনো হোটেল অথবা রেস্ট করার জায়গা থাকে তাহলে তুই বাবা একটু গাড়িটা থামাস। তখন সলিল বলল, ঠিক আছে মা, কিন্তু তুমি যদি মানে রেস্ট কোনো হোটেল বা কোথাও নেমে নাও তাহলে তো অনেক লেট হয়ে যাবে। আমি বললাম, বাবা লেট হলেও হোক, আমার শরীর ভালো লাগছে না। সলিল এই কথা শুনে বলল, ঠিক আছে মা। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে সামনে একটা রেস্ট হাউস পড়লো। সলিল বলল, মা এখানে তুমি রেস্ট নিতে পারো। আমি বললাম, আধা ঘন্টা না, আর একটু কিছু সময় পর হয়তো রেস্ট নিলেও আমার চলবে, তারপরে তুই একটা কাজ কর, তুই যখন এত করে বলছিস এখানেই রেস্ট নি। আমি খেয়াল করলাম সলিল বারবারই আমার দিকে তাকাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম আরে আমি তো বাসার জামা কাপড় পরেই চলে এসেছি, যে জামা কাপড়গুলো আমি পরেছিলাম সেগুলোই। এবার বুঝতে পারলাম আমার ছেলের মাথার ভেতর অন্য কিছু ঘুরছে, আর ও এত তাড়াতাড়ি কিসের জন্য এই রেস্ট হাউসে
আমাকে রেস্ট নিতে বলছে। এরপরে আমি গাড়ি থেকে নেমে যখনই ওই রেস্ট হাউসের মানে হোটেলের মতনই বাট খুব সুন্দর একটা পরিবেশ, আর ওখানে ম্যানেজারও খুব ভালো ছিল। আমি তারপরে যখনই ওই রেস্ট হাউসের ভিতরে প্রবেশ করলাম, আমার ছেলে সলিল বলল, মা মা তুমি একটু এখানেই বসো, আমি ভিতরে গিয়ে তোমার জন্য রুম বুক করে আসছি। আমি ভাবলাম হয়তো সলিল আমার কথা চিন্তা করছে, কিন্তু না, ওর মাথায় অন্য কিছু চলছে। তারপরে আমি সলিলকে বললাম, সলিল তুই একটা কাজ কর, আমি এখানে বসছি, তুই সব পেমেন্ট করে রুম বুক করে ফেল। যখনই আমি আর সলিল ওই ম্যানেজারের সামনে রুম বুকের জন্য গিয়ে দাঁড়ালাম, তখনই ম্যানেজার সলিলকে বলল, স্যার আপনি আজকে নতুন কেউ না? আমি আসলে বুঝতেই পারলাম না ম্যানেজারের এই কথার মানে কি। সলিলের কাছে জিজ্ঞেস করলাম, সলিল ম্যানেজার এগুলো কি বলছে? সলিল আবার বলল, ও মা ওগুলো কিছু না, তুমি এগুলো মাথায় নিও না তো, ওগুলো ম্যানেজারের মাথাটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য বলছে। আমার মনের ভেতর কথাগুলো পুরো আটকে রইল, কেননা ম্যানেজার তো এ কথা বলতে পারে না। শুধু শুধু নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা ঘাপলা আছে, কিন্তু কি ঘাপলা সেটা আমার বুঝে ওঠার সাধ্য রইল না। বরংবারই মনে হচ্ছে শরীর হয়তো কোনো একটা কাজ তো করেছে, যার কারণেই ম্যানেজার এই কথা বলছে। আমি সেই সময়ের মতন আর কোনো কথা বললাম না। সলিল পাশ থেকে ম্যানেজারকে বলল, আরে এ অন্য কেউ না, আমার পরিচিত। তখন বলল, ও পরিচিত, তা বিয়ে করে নিয়েছেন নাকি স্যার? এবার ম্যানেজারের কথাটা সত্যি আমার মাথার ভেতর আটকে গেল। কেন ম্যানেজার এসব কথা বলবে, তাও আবার আমার ছেলেকে, যে ছেলে এতটা বেশি মানে কি বলবো, ও সবসময় দেবতা ভক্ত, তো সেই ছেলে এই ধরনের কথা মানে কোনো কিছু আমি চিন্তাই করতে পারি না। যাই হোক, আমি আমার ব্যাগটা নিয়ে 306 নম্বর রুমে গেলাম। তখন আমার ছেলে বলল, মা রুম কিন্তু একটা বুক করেছি, আর তুমি তো ভালো করেই জানো আমরা কিছুক্ষণের মধ্যে আবার চলে যাব, তাই রুম একটা বুক করেছি, আশা করছি তুমি এখানেই একটু রেস্ট নেবে। আমি বললাম, এদিকে আয় তুই, আমি ম্যানেজার কি বলে সেটা আগে বল। আমার ছেলে পুরো থক হয়ে গিয়ে বললো, না মা তেমন কিছুই না, তুমি একটু কাজ করো, রেস্ট নাও, তোমার মাথায় হয়তো প্রেশার পড়ছে। তখন ও নিচ থেকে গিয়ে একটা ডাব এনে দিল আমাকে। আমি ডাবটা প্রথম খাবো না বন্ধুরা, কেননা আমি সকালবেলায় হালকা পাতলা কিছু খেয়ে বের হয়েছি, এই জন্য আমি আর কোনো কিছু খেতে চাইলাম না। তারপরেও আমার ছেলে যথেষ্ট পরিমাণ জোর করে আমাকে ডাবের পানিটা খাওয়ানোর জন্য চেষ্টা করলো। আমি এবার আমার ছেলেকে আর না করতে পারলাম না, কয়েক ঢোক খেয়ে আমি আমার ছেলেকে হাতে দিলাম, বললাম, নে এবার তুই পুরোটা খেয়ে ফেলে দে। বাস আমার ছেলে এরপরে খেলো না, বরঞ্চ ডাবসহ ফেলে দেবে, বলল ওর খেতে নাকি ইচ্ছে করছে না। আমি এবার খেয়াল করলাম আমার মাথাটা কেমন জানি চক্কর দিচ্ছে, মানে পুরো মাথা ভো ভো করছে। আমি আমার ছেলেকে বললাম, কী রে সলিল, তুই আমাকে কি খেতে দিলি? আর তখন সলিল বলল, মা তেমন কিছুই না, তুমি হয়তো এত ভোরে ঘুম থেকে উঠেছো, এই জন্য তোমার মাথাটা ভন ভন করছে, তুমি একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে, আর ঘুমোতে ইচ্ছে করলে একটু ঘুমানোর চেষ্টা করো। এরপরে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। এদিকে আমি ঘুমিয়ে তো পড়েছি, কিন্তু আমি মানে কি বলবো বন্ধুরা, মানে খুব যে একদম গভীর ঘুমে পড়ে গিয়েছি এমনটাও না, আবার যে অনেক শ্যালো ঘুম মানে খুব হালকা ঘুম তেমনও না, পুরোটাই একটু ডিফারেন্ট। মানে আমি তোমাদেরকে একটু সহজ করে বলি, আমার হচ্ছে কি বলবো, ছেলে ওই ডাবের পানিটা দেওয়ার পরে আমি মানে শরীর মানে বুঝতে পারছি যে আসলে কি হচ্ছে আমার সাথে, কিন্তু আমি কোনো রেসপন্স করতে বা হাত পা নাড়াতে পারছিলাম না। বুঝতে পারলাম যে আমার রুমে কেউ মানে ঢুকে পড়েছে, এবং আমি স্পষ্ট মনে করতে পারছি যে সেটা অন্য কেউ নয়, আমার নিজের ছেলে সলিল কুমার। সলিল কুমার আমাকেও ছাড়লো না, ও
ওর মা হলে কি হবে, ওর যেন চোখের ক্ষুধাটা, সেটা যেন আজকে আমি যে চোখের ক্ষুধায় বকরা হলাম। এরপর বন্ধুরা, এরপরে কি ঘটলো সেটা আমি তোমাদেরকে পরের অংশটুকুতে বলেছি, যার লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি তোমাদের সাথে পরবর্তী দ্বিতীয় পর্ব শেয়ার করেছি, তো তাড়াতাড়ি যাও সেটা শুনে ফেলো, ঠিক আছে? লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে।